আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আজকের ভিডিওটি তাদের জন্য যারা এসএসসি ২০২৪ রয়েছো। একদম এটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ইংলিশ সেকেন্ড পেপারের আজকে হচ্ছে লেকচার 1 আর আজকে হচ্ছে টপিক হচ্ছে প্রিপোজিশন। তো আজকে আমরা প্রিপোজিশনটা এমনভাবে শিখবো যাতে আমরা পরীক্ষায় 5 আউট অফ 5 মানে ৫ এর ভিতরে যাতে ৫ পাই ইনশাআল্লাহ। তো আজকে এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে প্রিপোজিশনের সমস্ত কিছু আমরা শেষ করব। আর প্রিপোজিশন এমন একটি টপিক যেখানে তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর প্রিপোজিশনে আজকে লেকচার 1 হচ্ছে প্রিপোজিশন। আজকে আমরা এই প্রিপোজিশন এমনভাবে শিখবো যাতে আমরা মানে প্রিপোজিশনে পুরো মার্কসটা তুলতে পারি। মানে ৫ এর ভিতর ৫ আমরা পেতে পারি। তো প্রিপোজিশনের ১ম এ আমরা দেখব জেনারেল রুলস 15 মানে সাধারণ যে নিয়মগুলো আমরা মোস্ট ইম্পোর্টেন্ট ১৫ টি রুল দেখব। তারপরে দেখব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ১৫০ টি দেখব। আর মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোই আমি এখানে দিয়েছি। আমরা আগে দেখব হচ্ছে জেনারেল রুলস মানে ১৫ টি মোস্ট ইম্পোর্টেন্ট রুলস, তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ১৫০ টি আর যেখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দেখব হচ্ছে ঢাকা বোর্ড কোশ্চেন মানে ২টি ঢাকা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তাহলে ফার্স্টে আমরা দেখব জেনারেল রুলস ফর প্রিপোজিশন। আর যেখানে এখানে রয়েছে ১৫টা রুল মানে সিলেক্টেড 15 রুল মোস্ট ইম্পর্টেন্ট। তো নাম্বার 1 আর তোমরা অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। তার কারণ তোমার যদি ধৈর্য না থাকে তাহলে তুমি কিভাবে মানে সফলতা ছিনিয়ে আনবে। এই কারণে ধৈর্য ধরেই একটি ভিডিওই তুমি দেখতে থাকো। ইনশাআল্লাহ এই একটি ভিডিওর মাধ্যমে তোমার প্রিপোজিশনের সবকিছু কভার হয়ে যাবে। তাহলে জেনারেল রুলস ফর প্রিপোজিশন নাম্বার 1 আমরা দেখব অ্যাট এর ব্যবহার। খুব ইম্পর্টেন্ট। অ্যাট এর ব্যবহার যেমন ছোট স্থান বোঝাতে অ্যাট বসে। ছোট স্থান বোঝাতে অ্যাট বসে। আর যেহেতু এখানে আমরা অনেক কিছু শিখবো সেক্ষেত্রে আমি একটু দ্রুত এই ভিডিওটি মানে দ্রুত পড়াবো একটু। তাহলে ছোট স্থান বোঝাতে অ্যাট বসে। যেমন আমি যদি বলি যে সে ঢাকার মানে মিরপুরে বাস করে তাহলে এই ক্ষেত্রে ঢাকার আগে বসবে ইন মানে আমরা জানি তো বড় স্থানের আগে ইন এবং ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট। তাহলে এই ক্ষেত্রে মিরপুরের আগে হবে অ্যাট। সেরকম যে নাও এক্সাম্পল হচ্ছে নাও হি ইজ অ্যাট হোম মানে এখন সে বাড়িতে। দেখো হোম একটি ছোট জায়গা, এই ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন বসালাম অ্যাট। নাম্বার 2 কোন স্থানের কাছে বোঝাতে অ্যাট বসে। কোন স্থানের কাছে বোঝাতে অ্যাট বসে। যেমন she reached at the balcony when I beckoned মানে যখন আমি ইশারা করেছিলাম তখন সে বেলকনিতে পৌঁছেছিল। তাহলে দেখো বেলকনির কাছে বোঝাতে আমরা কি বসালাম প্রিপোজিশন অ্যাট। বেলকনির কাছে বোঝাতে আমরা প্রিপোজিশন অ্যাট বসালাম। তাহলে এরকম যখন অ্যাট আমরা কখন বসাবো যখন ছোট স্থান বোঝাবে এবং কোনো কিছুর কাছে বোঝাতে প্রিপোজিশন অ্যাট বসে। নাম্বার 2 হচ্ছে ইন এর ব্যবহার। যেমন যেকোনো স্থান বোঝাতে, তো আমরা আগেই বলেছি যে বড় স্থান বোঝাতে প্রিপোজিশন ইন বসে। যেমন হি লিভস ইন আমেরিকা। দেখো আমেরিকা একটি দেশ যেখানে একটি বড় স্থান, এই বড় স্থানের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন বসিয়েছি। ক্ষেত্রে বোঝাতে প্রিপোজিশন ইন বসে। যেমন ইট ইজ কোয়াইট হোস্টাইল ইন ইওর লাইফ এটা তোমার জীবনের ক্ষেত্রে বিপরীতমুখী। তাহলে যখন এই ক্ষেত্রে কথাটি উল্লেখ থাকবে তখন আমরা প্রিপোজিশন ইন বসাবো। তাহলে প্রিপোজিশন ইন বসে কোথায়? নাম্বার 1 হচ্ছে স্থান বোঝাতে আর স্থানটা অবশ্যই হতে হবে বড় স্থান। আর নাম্বার 2 হচ্ছে ক্ষেত্রে বোঝাতে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়।
নাম্বার 3, অনের ব্যবহার। সপ্তাহের 7 দিনের নামের পূর্বে প্রিপোজিশন অন বসে, যেমন স্যাটারডে, সানডে, মানডে। মানে এই সপ্তাহের 7 দিনের নামের পূর্বে প্রিপোজিশন অন বসে, যেমন I will celebrate the party on Friday. শুক্রবারে আমি অনুষ্ঠানটি উদযাপন করব। দেখো এখানে ফ্রাইডে হচ্ছে দিনের নাম, এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন বসিয়েছি। আর একটা হচ্ছে বিশেষ অনুষ্ঠানের পূর্বে। বিশেষ অনুষ্ঠানের পূর্বে প্রিপোজিশন অন বসে। এক্সাম্পল, I will donate something on Eid day. মানে ঈদের দিন আমি কিছু দান করব। ঈদ ডে এটা হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান, আমাদের মুসলমানদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে ঈদ ডে। এই ক্ষেত্রে এরকম বিশেষ অনুষ্ঠানের আগে আমরা প্রিপোজিশন অন বসাবো। তাহলে প্রিপোজিশন অন বসে কোথায়? সপ্তাহের 7 দিন নামের পূর্বে, আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর অনুষ্ঠানের পূর্বে, তার সেটা অবশ্যই হতে হবে বিশেষ অনুষ্ঠানের পূর্বে প্রিপোজিশন অন বসে। নাম্বার 4, উইথ এর ব্যবহার। যেমন কোনো কিছুর সাথে বোঝাতে। যখন কোনো প্যাসেজের সাথে অর্থ আসবে তখন আমরা প্রিপোজিশন উইথ বসাবো। যেমন I live with my family, মানে আমি আমার পরিবারের সাথে বসবাস করি। তো এরকম যখন সাথে অর্থ দিবে তখন আমরা অবশ্যই প্রিপোজিশন উইথ বসাবো। আর এই প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া যেগুলো আসে তখন সেটা তোমাকে ধরতে হলে অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে। আর আরেকটি কথা বলে নিই যে জেনারেল রুলস সবচেয়ে বেশি আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমি এমনও দেখেছি যে বিগত সালের প্রশ্নগুলোতে মানে 10টা গ্যাপ থাকে, ফিল ইন দ্য গ্যাপ থাকে 10টা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রায় 8টা 9টা এরকম এসেছে। আর জেনারেল রুলস থেকে এসেছে 2টি 3টি এরকম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমি যে 150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর অবশ্যই সেগুলো দেখে যাওয়া উচিত। আর আরেকটা উইথ এর ব্যবহার হচ্ছে কোনো বস্তু উপকরণ দ্বারা বোঝাতে উইথ বসে। যেমন হি হিট মি উইথ হিজ আয়রন স্টিক, সে তার লোহার স্টিক দিয়ে আমাকে আঘাত করলো। তাহলে যখন এই দিয়ে বা সাথে অর্থ থাকবে তখন আমরা প্রিপোজিশন উইথ বসাবো। প্রিপোজিশন বাই এর ব্যবহার। রুল নাম্বার 5, অন্যের ধারা অর্থে আমরা প্রিপোজিশন বাই বসাবো। যেমন হি ইজ কট বাই দ্য পুলিশ, পুলিশের ধারা তাকে ধরা হয়েছে। যখন এরকম ধারা কর্তৃক এরকম থাকবে তখন আমরা প্রিপোজিশন বাই বসাবো। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থে প্রিপোজিশন বাই বসাবো। যেমন I will complete my assignment by 10 am, মানে আমি 10টার মধ্যে আমার কাজ সম্পন্ন করব। তাহলে এই 10টা যেহেতু এখানে হচ্ছে একটি নির্দিষ্ট টাইমের কথা উল্লেখ আছে, যখন এরকম নির্দিষ্ট টাইম এর কথা উল্লেখ থাকবে তখন আমরা প্রিপোজিশন বাই বসাবো। একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে আমরা প্রিপোজিশন বাই বসাবো। একটি বস্তু আরেকটি বস্তুর পাশে বোঝাতে প্রিপোজিশন বাই বসে। যেমন কিপ দিস ওয়াটার গ্লাস বাই দ্য এসি, মানে এসির পাশেই এই পানির গ্লাসটি রাখো। তাহলে একটা জিনিসের পাশে আরেকটি জিনিস মানে থাকা অর্থে বা রাখা অর্থে প্রিপোজিশন বাই বসে। তাহলে প্রিপোজিশন বাই কোথায় বসে? দ্বারা অর্থ দিতে, তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে প্রিপোজিশন বাই বসে, এবং একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে প্রিপোজিশন বাই বসে। রুল নাম্বার 6, অ্যামাউন্ট এর ব্যবহার। 2 এর অধিক জনের মধ্যে ভাগ করে দেওয়া অর্থে অ্যামাউন্ট বসে। 2 এর অধিক মানে 2 এর অধিক বোঝাতে 2 এর অধিক 3, 4, 5, 1000 জন এরকম। যখন 2 এর অধিক থাকবে 2 এর অধিক জনের মধ্যে ভাগ করে দেওয়া অর্থে প্রিপোজিশন অ্যামং বসে। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য বয়েজ, মানে বালকগুলোর মধ্যে আমগুলো ভাগ করে দাও। দেখো এখানে বয়েজ মানে অগণিত বালককে বুঝিয়েছে।
অসংখ্য বালককে বুঝিয়েছে, মানে এখানে ২ এর অধিককে অসংখ্য বালককে বুঝিয়েছে, এই কারণে আমরা প্রিপোজিশন এমং ব্যবহার করব। আর যখন ২ শুধুমাত্র ২ জনের ভিতর থাকবে তখন আমরা প্রিপোজিশন বিটুইন ব্যবহার করব। আর এমং আরেকটি জায়গায় বসে, সেটা হচ্ছে চারিদিকে কোনো বস্তু দ্বারা আবৃত বোঝাতে। চারদিকে কোনো বস্তু দ্বারা আবৃত বোঝাতে প্রিপোজিশন এমং বসে। যেমন মাই হাউস ইজ অ্যামাং দ্য ম্যাঙ্গো ট্রিজ, মানে আমার বাড়িটির চারপাশ আম গাছ দিয়ে পরিবেষ্টিত। তাহলে প্রিপোজিশন অ্যামং বসে ২ জায়গায়। একটা হচ্ছে ২ এর অধিক জনের মধ্যে ভাগ করে দেওয়া অর্থে, আর একটা হচ্ছে চারিদিকে কোনো বস্তু দ্বারা আবৃত বোঝাতে। প্রিপোজিশন রুল নাম্বার 7, প্রিপোজিশন বিটুইন এর ব্যবহার। ২ এর মধ্যে বোঝাতে শুধুমাত্র এই একটা জায়গায় প্রিপোজিশন বিটুইন বসে, আর এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন ২ এর মধ্যে বোঝাতে সবসময় ২ জনের মধ্যে বোঝাতে প্রিপোজিশন বিটুইন ব্যবহৃত হয়। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য 2 বয়েজ, মানে ২ জন বালকের মধ্যে আমগুলো ভাগ করে দাও। আর এখানে যদি টু না থাকতো তাহলে কিন্তু এ জায়গায় আবার বিটুইন ব্যবহার করা হতো। তো আমরা প্রিপোজিশন বিটুইন এবং অ্যামং এর ভিতর পার্থক্য এটাই যে ২ জনের ভিতর বোঝাতে প্রিপোজিশন বিটুইন বসে, আর ২ এর অধিক বোঝাতে প্রিপোজিশন অ্যামং বসে। রুল নাম্বার 8, ফর প্রিপোজিশন ফর এর ব্যবহার। কারো জন্য কিছু বোঝাতে কারো, তাহলে জন্য অর্থে প্রিপোজিশন ফর বসে। যেমন These pens are for you, মানে এই কলমগুলো তোমার জন্য। জন্য অর্থ দিতে আমরা প্রিপোজিশন ফর বসাবো। আরেকটা হচ্ছে পক্ষে কথা বলার ক্ষেত্রে প্রিপোজিশন ফর বসে। যেমন I am speaking for you, মানে আমি তোমার পক্ষে কথা বলছি। পক্ষে অর্থ দিতে প্রিপোজিশন ফর বসে। তো এই যে সিলেক্টেড যে মোস্ট ইম্পর্টেন্ট 15 রুলস, এই 15টি রুলের জন্য তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে। যে প্যাসেজটি দেওয়া থাকবে, ওয়ার্ড মিনিং না জানলে তুমি ভালোভাবে এই প্রিপোজিশনটা অ্যান্সার করতে পারবে না। আর অবশ্যই তোমাকে ওয়ার্ড মিনিং শিখতে হবে। নাম্বার 3, উদ্দেশ্য বোঝাতে প্রিপোজিশন ফর বসে। যেমন হি ট্রাইড এ লট ফর আপগ্রেডিং হিজ কন্ডিশন, সে অনেক চেষ্টা করেছিল তার অবস্থা উন্নয়নের উদ্দেশ্যে। তাহলে এই উদ্দেশ্য বোঝাতে প্রিপোজিশন ফর বসে। বিনিময় বোঝাতে প্রিপোজিশন ফর বসে। যেমন টেক দিস মিল ফর 50 টাকা, মানে 50 টাকার বিনিময়ে খাবারটি নাও। তাহলে যখন এরকম বিনিময় বোঝাবে তখন প্রিপোজিশন ফর বসবে। তাহলে প্রিপোজিশন ফর এর ব্যবহার 4টি জায়গায়। জন্য অর্থ দিতে প্রিপোজিশন ফর বসে, পক্ষে কথা বলার ক্ষেত্রে প্রিপোজিশন ফর বসে, উদ্দেশ্য বোঝাতে প্রিপোজিশন ফর বসে, এবং বিনিময় বোঝাতে প্রিপোজিশন ফর বসে। রুল নাম্বার 9, ওভার এর ব্যবহার। কোনো মাধ্যমে কথা বলা বোঝাতে প্রিপোজিশন ওভার বসে। যেমন শি টকড ওভার সেলফোন, সে মুঠোফোনের মাধ্যমে কথা বলেছিল। আর একটা অর্থে প্রিপোজিশন ওভার বসে, যেমন সমগ্র অর্থে প্রিপোজিশন ওভার বসে। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে ইংরেজি বলা হয়। আর যখন এই মানে অল থাকবে এবং লাস্টে দ্য ওয়ার্ল্ড থাকবে এবং মাঝখানে ফিল ইন দ্য গ্যাপ থাকবে, তখন তুমি বুঝে নাও যে এটা একটি ফ্রেজ হিসাবে কাজ করবে। যেমন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে সারা বিশ্বে, সমগ্র বিশ্বে বোঝাতে অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়। তাহলে সমগ্র অর্থ দিতেও প্রিপোজিশন ওভার বসে। প্রিপোজিশন ওভার আরেকটি জায়গায় বসে, সেটা হচ্ছে কর্তৃত্ব, মানে কর্তৃত্ব আরোপ অর্থে প্রিপোজিশন ওভার বসে। যেমন শি হ্যাজ এ গার্ডিয়ান ওভার হার, তার উপর কর্তৃত্ব করার মতো আর অভিভাবক আছে, তার অভিভাবক আছে। তাহলে কর্তৃত্ব অর্থে মানে সমর্থন করার অর্থে প্রিপোজিশন ওভার বসে। আরেকটা হচ্ছে বিপরীত পাশে বোঝাতে প্রিপোজিশন ওভার। যেমন আই বিলিভ আই উইল সারভাইভ প্রিটিলি ওভার দ্য রিভার, আমার বিশ্বাস নদীর ওই পাশে আমি অনেক ভালো থাকবো। তাহলে পাশে অর্থে, বিপরীত পাশে অর্থে প্রিপোজিশন ওভার বসে। যেমন সে এক পাশে আছে, অন্য পাশে গেলে ভালো থাকবে। যখন এরকম
এক পাশ থেকে অন্য পাশে বোঝাবে তখন প্রিপোজিশন ওভার বসে। আবার কর্তৃত্ব আরোপ অর্থে প্রিপোজিশন ওভার বসে, সমগ্র অর্থে প্রিপোজিশন ওভার বসে। আরেকটা হচ্ছে মাধ্যম বোঝাতে প্রিপোজিশন ওভার বসে। রুল নাম্বার 10, প্রিপোজিশন টু এর ব্যবহার। কোনো নির্দিষ্ট দিক বোঝাতে প্রিপোজিশন টু বসে, যেমন আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। তো এই ফেজটিতে তোমরা সবাই জানো যে গো এই ভার্বটির সাথে টু বসে। গোয়িং টু এর মানে গো টু, গোয়িং টু মানে গো এর ভার্বটির সাথে কোনো জায়গায় যাওয়া বোঝাতে বা দিকে বোঝাতে প্রিপোজিশন টু বসে। পরিমাণ নির্দেশ করতেও প্রিপোজিশন টু বসে, যেমন ইট ইজ 3.50 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চি, এটা 1 ইঞ্চিতে 3.50 সেন্টিমিটার পরিমাণ বাকি আছে। তাহলে এরকম পরিমাণ নির্দেশ করতেও প্রিপোজিশন টু বসে। পর্যন্ত বোঝাতে প্রিপোজিশন টু বসে, যেমন দে আর ওয়ার্কিং রেস্টলেসলি ফ্রম ডাউন টু ডাস্ক, মানে তারা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন কাজ করছে। পর্যন্ত মানে এই সন্ধ্যা পর্যন্ত, তাহলে পর্যন্ত বোঝাতে প্রিপোজিশন টু বসে। তাহলে প্রিপোজিশন টু বসে কোথায় কোথায়? নির্দিষ্ট দিক অর্থ বোঝাতে প্রিপোজিশন টু বসে, পরিমাণ নির্দেশ করতে প্রিপোজিশন টু বসে, পর্যন্ত বোঝাতে প্রিপোজিশন টু বসে। রোল নাম্বার 11, আন্ডার এর ব্যবহার। কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়, যেমন দ্য ওল্ড ম্যান ইজ স্লিপিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি, মানে বৃদ্ধ মানুষটি বট গাছের নিচে ঘুমাচ্ছে। ব্যানিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, তাহলে বট গাছের নিচে, তাহলে অবশ্যই তো সে বট গাছের নিচেই ঘুমাচ্ছে। তাহলে এরকম নিচে অর্থ দিতে প্রিপোজিশন আন্ডার বসে। এবং কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে প্রিপোজিশন আন্ডার বসে, যেমন ন্যাশনাল আইডি ইজ নট এলিজিবল ফর ইউ অ্যাজ ইউর এজ ইজ আন্ডার 18, মানে জাতীয় পরিচয়পত্রটি তোমার জন্য বৈধ নয় যেহেতু তোমার বয়স 18 এর কম। কারো চেয়ে বয়স ছোট বোঝাতে প্রিপোজিশন আন্ডার বসে। তবে হ্যাঁ, প্রিপোজিশন আন্ডার সবচাইতে বেশি বসে এটার ক্ষেত্রে, নিচে বোঝাতে প্রিপোজিশন আন্ডার সবচাইতে বেশি বসে। রুল নাম্বার 12, উইথআউট এর ব্যবহার। উইথআউট এ প্রিপোজিশন, আর প্রতিটা প্রিপোজিশনের সঠিক অর্থ তোমাদের জানা থাকা দরকার। উইথআউট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। এই উইথআউট প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। তাহলে তোমাকে অবশ্যই প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে প্যাসেজে, যে ছাড়া বা ব্যতীত যখন অর্থ আসবে তখন তোমাকে উইথআউট এই প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। আমরা এক্সাম্পল দেখি। মাই এক্সিস্টেন্স ইজ নাথিং উইথআউট ইউ, তুমি ছাড়া আমার অস্তিত্ব বলে কিছু নেই। মাই এক্সিস্টেন্স মানে আমার অস্তিত্ব, ইজ নাথিং কিছু নেই, উইথআউট ইউ তুমি ছাড়া। এই ছাড়া অর্থ দিতে প্রিপোজিশন উইথআউট বসে। নাম্বার 13, প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার। আর প্রিপোজিশন ফ্রম এর অর্থ হচ্ছে হতে বা থেকে। ফ্রম এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে হতে বা থেকে। আমরা এই প্রিপোজিশন ফ্রমটি ব্যবহার করব যখন হতে বা থেকে বোঝাতে অর্থ দিবে। প্যাসেজে যখন বা সেন্টেন্সে যখন হতে বা থেকে বোঝাতে অর্থ দিবে তখন আমরা প্রিপোজিশন ফ্রম বসাবো, যেমন দ্য স্টাইলিশ ম্যান কেম ফ্রম লন্ডন, মানে ফিটফাট মানুষটি লন্ডন থেকে এসেছিল। তাহলে থেকে অর্থ দিতে আমরা প্রিপোজিশন ফ্রম বসাবো। রোল নাম্বার 14, অফ এর ব্যবহার। কারো অধিকার অর্থে প্রিপোজিশন অফ বসে, কারো অধিকার, যেমন দিস প্রপার্টি ইজ অফ 4 ব্রাদার্স, মানে এই সম্পদটি 4 ভাইয়ের। এই ক্ষেত্রে অধিকার মানে এই 4 ব্রাদার্স মানে 4 ভাইয়ের যে সম্পদ, মানে এটা অবশ্যই এখানে অধিকার প্রকাশ করছে। তাহলে অধিকার প্রকাশ করলে প্রিপোজিশন অফ বসে। এবং বয়স বা গুণ বোঝাতে প্রিপোজিশন অফ বসে, যেমন হি ইজ এ ম্যান অফ অ্যাকশন, সে একজন কাজের মানুষ। আর এ ম্যান অফ অ্যাকশন হচ্ছে একটি ফ্রেজ, যেখানে অফ এখানে অবশ্যই অফই বসবে। এখানে অফ ছাড়া অন্য কোনো প্রিপোজিশনে তুমি এখানে বসাতে পারবে না।
এ ম্যান অফ অ্যাকশন মানে কাজের মানুষ, তাহলে বয়স বা গুণ বোঝাতে প্রিপোজিশন অফ বসে। আরেকটা হচ্ছে হি ইজ এ বয় অফ 15 মানে তার হচ্ছে 15 বছরের সে একজন 15 বছরের ছেলে। তাহলে প্রিপোজিশন অফ বসে বেশিরভাগ হচ্ছে র বা এর অর্থ দিতে। প্রিপোজিশন অফ বসে এবং অধিকার অর্থে প্রিপোজিশন অফ বসে, বয়স বা গুণ বোঝাতে প্রিপোজিশন অফ বসে। প্রিপোজিশন 15 ইনটু এর ব্যবহার, আর এটা হচ্ছে লাস্ট সিলেক্টেড 15 রুলস এর ভিতর লাস্ট রুল নাম্বার হচ্ছে 15 নাম্বার। ইনটু এর ব্যবহার রূপান্তরিত বা পরিবর্তন হওয়া বোঝাতে প্রিপোজিশন ইনটু বসে, যেমন ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু আইস মানে পানি বরফে পরিণত হচ্ছে। আর ইনটু হচ্ছে রূপান্তরিত বা পরিবর্তন হওয়ার অর্থ যখন দেবে তখন অবশ্যই প্রিপোজিশন ইনটু বসাতে হবে। যেমন ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু আইস মানে পানিটা বরফে পরিণত হচ্ছে, এখানে অবশ্যই মানে পরিবর্তন হওয়া বা রূপান্তরিত হওয়া বোঝাচ্ছে, যেমন পানিটাই হচ্ছে বরফে পরিণত হচ্ছে। আর একটা হচ্ছে দলে দলে ভাগ হয়ে যাওয়া বোঝাতে প্রিপোজিশন ইনটু বসে, যেমন ফাইনালি অল দ্য পিপল ওয়ার ডিভাইডেড ইনটু 3 মেজর পার্টিস অবশেষে সকল মানুষ 3টি প্রধান দলে বিভক্ত হয়েছিল। তাহলে দলে দলে ভাগ হওয়ার অর্থে প্রিপোজিশন ইনটু বসে। তাহলে এটাই ছিল হচ্ছে লাস্ট 15 রুল নাম্বার ইনটু এর ব্যবহার। আর এই 15টি সিলেক্টেড রুল জেনারেল রুলস তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এবার আমরা দেখব যে তোমাদের জন্য যে 150টি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেইগুলো দেখব। তো এই হচ্ছে সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে বিগত সালের প্রশ্ন থেকেও নেওয়া হয়েছে এবং একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো এবার 2024 সালে তোমাদের, তো সেগুলো এখানে অ্যাড করা হয়েছে। আর এখানে মোট 150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, যেখান থেকে অবশ্যই মানে ইনশাআল্লাহ কমন পড়বেই। আর এই 150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই ভালোভাবে অর্থ সহকারে পড়বে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে এটাই বোঝায় যে যেমন এখানে নন এই ওয়ার্ডটির সাথে এই প্রিপোজিশন টুই বসবে, আর কোনো প্রিপোজিশনে তুমি এখানে বসাতে পারবে না। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মানে এই ওয়ার্ডের সাথে এই প্রিপোজিশনটাই বসবে। এই টু প্রিপোজিশন ব্যতীত তুমি অন্য কোনো প্রিপোজিশন এখানে ইউজ করতে পারবে না, নতুবা এটা হচ্ছে ভুল হয়ে যাবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উপযুক্ত প্রিপোজিশন মানে এই ওয়ার্ডের সাথে এই প্রিপোজিশনটাই বসবে, এটাই হচ্ছে একটা গ্রামারের বিষয়। তো এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এটা জাস্ট তোমরা মুখস্থ করবে। এখানে সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 150টি দেওয়া রয়েছে, আর এই 150টি অবশ্যই মানে একদম টানা মুখস্থ করে ফেলবে। যেমন নাম্বার 1 নোন টু মানে পরিচিত, নাম্বার 2 সাফার ফ্রম কষ্ট ভোগ করা, নাম্বার 3 ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত হওয়া, নাম্বার 4 লং ফর মানে প্রত্যাশা করা, নাম্বার 5 হ্যাঙ্কার আফটার কোনো কিছুর পিছু ছোটা, নাম্বার 6 লিড টু পরিচালিত করা, নাম্বার 7 স্যাটিসফাই উইথ মানে তুষ্ট হওয়া, নাম্বার 8 রেসপন্সিবল ফর কোনো কিছুর জন্য দায়ী, নাম্বার 9 ডিপেন্ড অন মানে কোনো কিছুর উপর নির্ভর করা, নাম্বার 10 প্রিপেয়ার ফর মানে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকা, নাম্বার 11 বার্স্ট ইনটু সহসায় ফেটে পড়া, নাম্বার 12 ফিল উইথ মানে পূর্ণ হওয়া। আর তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে পরে বা অবসর টাইমে তুমি দেখে নিতে পারো। আচ্ছা, নাম্বার 12 ফিল উইথ মানে পূর্ণ হওয়া, নাম্বার 13 ডাই ইন মানে শান্তিতে মরা, নাম্বার 14 ফর্ম অফ মানে গঠিত হওয়া, নাম্বার 15 লুক অ্যাট মানে তাকানো, নাম্বার 16 অন্ডার অ্যাট মানে বিস্মিত হওয়া, নাম্বার 17 পয়েন্ট টু মানে নির্দিষ্ট দিকে ইঙ্গিত করা, নাম্বার 18 মেকার অফ মানে স্রষ্টা,
নাম্বার 19 অ্যাওয়ে ফ্রম মানে দূরে থাকা। নাম্বার 20 অ্যাপ্রিসিয়েশন অফ মানে কোনো কিছুর মূল্যায়ন। নাম্বার 21 ইনহেরেন্ট ইন মানে অন্তর্নিহিত। নাম্বার 12 অ্যাটাচ টু মানে লেগে থাকা। নাম্বার 23 নোটেড ফর মানে কোনো কিছুর জন্য উল্লেখযোগ্য। নাম্বার 24 ডিফারেন্ট ফ্রম মানে কোনো কিছু থেকে ভিন্নতা। নাম্বার 25 সিঙ্ক ইনটু মানে কোনো কিছুতে হারিয়ে যাওয়া। নাম্বার 26 ওর্দি অফ প্রশংসনীয়। নাম্বার 27 আনঅ্যাওয়ার অফ মানে অসচেতন। নাম্বার 28 লুক ডাউন আপন মানে ঘৃণা করা। নাম্বার 29 টাইপ অফ মানে প্রকার। নাম্বার 13 সেন্স ফর মানে যৌক্তিক। নাম্বার 31 ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। নাম্বার 32 অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী। ইনডিফারেন্ট টু মানে উদাসীন। থার্স্ট ফর মানে কোনো কিছুর প্রতি তীব্র বাসনা। কনফাইন টু মানে সীমাবদ্ধ। অ্যাওয়ার অফ মানে সচেতন। অ্যাফেয়ার অফ মানে সংশ্লিষ্ট। লিসেন টু মানে মনোযোগ দেওয়া। অ্যাবাইড বাই মানে মেনে চলা। লুক ইনটু খোঁজ করা। পয়েন্ট টু ইঙ্গিত করা। অপোজিট টু বিপরীত দিকে। লিসেন টু শোনা। অ্যাওয়ে টুয়ার্ডস মানে সম্মুখ পানে। হেল্ড ইন মানে সংগঠিত হওয়া। টেক পার্ট ইন অংশগ্রহণ করা। ইন্টারেস্ট ইন কোনো বিষয়ে আগ্রহী। মেড ইন মানে তৈরি করা। কনসিস্টেন্ট উইথ মানে বিরাজমান। ইনটেন্ট টু মনোভাব। অ্যাকোয়াইন্ট উইথ পরিচয় করানো। সলিউশন অফ সমাধান। স্যাঙ্গুইন অফ মানে আশাবাদী। কন্ট্রিবিউশন টু কোনো কিছুর প্রতি অবদান। ইনক্লুড ইন অন্তর্ভুক্ত। মেম্বার অফ নির্দিষ্ট সংখ্যক সদস্য অর্থে বসে। লিভ ইন কোনো স্থানে বসবাস করা। কেয়ার ফর গ্রাহ্য করা। ব্রেকডাউন ভেঙে পড়া। এ গুড ডিল অফ মানে প্রচুর। সিলেক্ট ফর মানে কোনো কিছুর জন্য নির্বাসিত। গেট ইনটু নেমে পড়া। কট সাইট অফ নজরে পড়া। টক টু মানে কারোর সাথে কথা বলা। ইন্টিমেসি উইথ কারোর সাথে অন্তরঙ্গ হওয়া। সেপারেট ফ্রম কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া। কমপ্লিশন অফ পূর্ণতায়। ইম্পসিবল ফর কোনো কিছুর জন্য অসম্ভব। ফিউচার অফ ভবিষ্যৎ। রিজন ফর কোনো কিছুর কারণ। ইগনোরেন্ট অফ কোনো বিষয় অজ্ঞ। স্ফেয়ার ফর ক্ষেত্রে। প্রোটেক্ট ফ্রম কোনো কিছুর থেকে রক্ষা করা। ইউজফুল টু কোনো কিছুর জন্য উপকারী। এসেনশিয়াল ফর কোনো কিছুর জন্য প্রয়োজনীয়। ওয়াশ অ্যাওয়ে ফ্রম কোনো কিছু ভেসে যাওয়া। প্রোভাইড উইথ কোনো কিছু যোগান দেওয়া। টেক ইন কোনো কিছু গ্রহণ করা। টেক কেয়ার অফ কোনো কিছুর যত্ন নেওয়া। আইডিয়া অফ বিশেষ বিষয় ধারণা। টিমিং উইথ পূর্ণ থাকা। অ্যাসোসিয়েটেড উইথ কোনো কিছুর সাথে যুক্ত হওয়া। কমিউনিকেশন উইথ কারোর সাথে যোগাযোগ স্থাপন। প্রিজুডিশিয়াল টু কোনো বিষয়ে কুসংস্কারপূর্ণ ধারণা। ট্রাইবিটারি অফ প্রবাহমান। এক্সাম্পল অফ উদাহরণস্বরূপ। গোয়িং থ্রো মানে কোনো কষ্টসাধ্য পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া। ফ্লো ইনটু মানে সামনের দিকে প্রবাহ। লিঙ্ক থ্রো কোনো কিছুর সাথে যুক্ত। অ্যাকর্ডিং টু অনুসারে। ভ্যালুয়েবল ইন কোনো ক্ষেত্রে মূল্যবান। প্রাউড অফ গর্বিত। লুক ডাউন আপন ঘৃণা করা। নোটিস অফ কোনো বিষয় জ্ঞাত। পিক আপ মানে তোলা। রিটার্ন টু ফিরে আসা। বার্নিং ডাউন পুড়ে নিঃশেষ হওয়া। ক্লোগ আপ লেগে থাকা। ওয়াশিং আপ ধুয়ে মুছে পরিষ্কার করা। অ্যান্ড সো অন এবং আরও। স্টক অফ মজুদ। নেসেসারি ফর কোনো কিছুর জন্য প্রয়োজন। কম্পোনেন্ট অফ মিশ্রণ। পার্ট অফ কোনো কিছুর অংশ। ল্যাক অফ অভাব। রেজাল্ট ইন ফলাফল। কানেকশন উইথ কোনো কিছুর সাথে যোগসূত্র। এলিমেন্ট অফ উপাদান। 109 ব্যালেন্স অফ ভারসাম্যতা। ইম্পর্টেন্স অফ গুরুত্বপূর্ণ। ম্যাটার অফ বিষয়। সারেন্ডার টু কারো কাছে আত্মসমর্পণ। নাম্বার অফ নির্দিষ্ট সংখ্যা। ডাইড ইন কোনো নির্দিষ্ট ঘটনায় মরা। এক্সিস্ট ইন অস্তিত্ব। ট্রিটেড অ্যাজ বিবেচনা করা। ইউজড ইন কোনো কিছুতে ব্যবহৃত। ইনডিফারেন্ট টু উদাসীন। অ্যাডহেয়ার টু লেগে থাকা। থার্স্ট ফর কোনো কিছুর বিষয়ে তীব্র আকাঙ্ক্ষা। কনফাইন টু সীমাবদ্ধতা।
অ্যাওয়ার অফ সচেতন, অ্যাফেয়ার অফ সংশ্লিষ্টতা, জট ডাউন লেখা, মুভ টু সম্মুখপানে, অ্যাডমিটেড ইনটু ভর্তি হওয়া, ফিলিং ফর কোনো নির্দিষ্ট বিষয়ে অনুভূতি, অ্যাডজাস্টেড টু কোনো কিছুতে খাপ খাওয়ানো, অ্যাসি ফর নির্দিষ্ট ক্ষেত্রে বেদনা, ফ্রি ফ্রম কোনো কিছু থেকে মুক্ত, ক্যাপাসিটি ফর কোনো কিছুর জন্য ধারণ ক্ষমতা, ফেইথ ইন কোনো বিষয়ে বিশ্বাস, বিলিভ ইন কোনো বিষয়ে বিশ্বাস করা, অ্যাডিক্টেড টু খারাপ কাজে আসক্তি, ডিভোটেড টু ভালো কাজে আসক্তি, থিঙ্ক অফ কোনো বিষয় নিয়ে ভাবা, হার্মফুল টু ক্ষতিকর, মিক্স উইথ কারোর সাথে মেশা, অ্যাকর্ডিং টু অনুসারে, কনসিয়াস অফ কোনো বিষয়ে সচেতন, কোয়ার্টিয়াস অ্যাবাউট কোনো বিষয়ে সতর্ক, অ্যাডহের টু লেগে থাকা, কনসেন্ট্রেট অন কোনো বিষয়ে মনোনিবেশ করা, গ্লাড টু আনন্দিত, অর্ডার অফ ধারাবাহিকতা, কি টু মূলমন্ত্র, ডিজায়ার ফর কোনো কিছুর জন্য প্রত্যাশা করা, কনজিনিয়াল টু উপযোগী, সাকসেস অফ কোনো বিষয়ে সফলতা, স্যাঙ্গুইন অ্যাবাউট কোনো বিষয়ে আশাবাদী, পে হেড টু মানে কর্ণপাত করা। তো এ ছিল ১৫০টি সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি আশা করি এখান থেকে তোমাদের ইনশাল্লাহ মানে ৬ থেকে ৭টি প্রিপোজিশন অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ। তো এবার আমরা দেখব বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। তো আমরা শুধুমাত্র ঢাকা বোর্ড কোশ্চেন ২০২৩ এবং ঢাকা বোর্ড কোশ্চেন ২০১৯ প্র্যাকটিস করব। আর তোমরা অবশ্যই তোমাদের বিগত সালের সমস্ত প্রিপোজিশনের প্রশ্নগুলা প্র্যাকটিস করবে। তার কারণ প্র্যাকটিসই হচ্ছে পূর্ণতা। তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তাহলে তুমি এমনিতেই বুঝতে পারবে যে বোর্ডে আসলে কিরকম প্রশ্ন হয়। তো আমাদের যেহেতু ৮টি বোর্ড, তো ৮টি বোর্ডের ভিতর আমরা সবচেয়ে প্রায়োরিটি বেশি দেই ঢাকা বোর্ডকে। এজন্য আমি ঢাকা বোর্ডের প্রশ্নই ২টি নিয়েছি। আর একটা হচ্ছে ১৯ সালের এবং আরেকটা হচ্ছে ২৩ সালের। তো আমরা প্রথমে সলভ করব ঢাকা বোর্ড ২০২৩। এ গুড বয় ইজ অ্যাকাস্টমেড টু হার্ড ওয়ার্ক। তো এই ক্ষেত্রে প্রিপোজিশন কেন বসলো টু? অ্যাকাস্টমেড এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকাস্টমেড এমন একটি ওয়ার্ড যেটার সাথে অবশ্যই প্রিপোজিশন টুই বসবে। তুমি এখানে প্রিপোজিশন টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবে না। তার কারণ আমরা জানি এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে অ্যাকাস্টমেড টু। এ গুড বয় ইজ অ্যাকাস্টমেড টু হার্ড ওয়ার্ক মানে একজন ভালো ছেলে পরিশ্রমে অভ্যস্ত। মানে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। অ্যাকাস্টমেড টু মানে হচ্ছে অভ্যস্ত। হি ইজ নট অ্যাডিক্টেড টু অ্যানি ব্যাড থিং মানে সে কোনো খারাপ কাজে আসক্ত নয়। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে মানে আসক্ত। আর এই অ্যাডিক্টেড টু হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ঢাকা বোর্ড ২০২৩ সালে মানে অন্যান্য বোর্ডের তুলনায় মানে একদমই ইজি প্রশ্ন হয়েছিল। তাহলে অ্যাডিক্টেড টু হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিক্টেড টু এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে তুমি অ্যাডিক্টেড এর সাথে প্রিপোজিশন টু ব্যতীত এখানে তুমি অন্য কোনো প্রিপোজিশন এখানে ব্যবহার করতে পারবে না। হি ইজ নট অ্যাভার্স টু অ্যানি হার্ড ওয়ার্ক। তিনি কোনো পরিশ্রমের প্রতি বিরূপ নন। মানে তিনি কোনো যে কঠোর পরিশ্রম এই পরিশ্রমের প্রতি কোনো বিরূপ হন না। তাহলে অ্যাভার্স এমন একটি ওয়ার্ড যার সাথে প্রিপোজিশন টু বসবে। তাহলে অ্যাভার্স টু মানে হচ্ছে বিরূপ হওয়া বা বিরূপ বোধ করা। তাহলে এখানে আমরা কি দেখলাম? অ্যাকাস্টমেড টু এটাও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর অ্যাডিক্টেড টু এটাও অ্যাপ্রোপ্রিয়েট। তারপর অ্যাভার্স টু এটাও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন। সে তার সংকল্পকে আঁকড়ে ধরে। তাহলে ক্লিংস টু এটাও হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে ক্লিংস টু মানে হচ্ছে আঁকড়ে ধরা। এটাও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিন্স হি ইজ ইউজড টু হার্ড ওয়ার্ক। মানে সে
কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। আর এখানেও ইউজড এমন একটি ওয়ার্ড যার সাথে প্রিপোজিশন টু বসবে। এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস। সে তার সাফল্য নিয়ে সন্দেহ করে না। সে তার সাফল্য নিয়ে সন্দেহ করে না। ডাউটফুল অ্যাবাউট এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডাউটফুল অ্যাবাউট হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে সন্দেহ বা সন্দেহ প্রবণতা এরকম। হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ হিজ ডিউটিস। তিনি তার দায়িত্ব সম্পর্কে খুব সচেতন। তাহলে কনসিয়াস অফ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে কনসিয়াস অফ যার অর্থ হচ্ছে সচেতন, আর এটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তুমি এখানে এই কনসিয়াস এই ওয়ার্ডের সাথে অফ এই প্রিপোজিশন ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবে না। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটাই যেটা মানে একদমই ধরা বাঁধা নিয়ম থাকে যার। হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস। তিনি তার প্রতিভা নিয়ে গর্বিত নন। মানে বোস্টফুল অফ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে গর্বিত। হি বিহেভস ওয়েল উইথ অল, মানে সে সবার সাথে ভালো আচরণ করে। দেখো হি মানে সে, বিহেভস ওয়েল ভালো আচরণ করে, অল। তাহলে আমরা যখন প্রিপোজিশন উইথ পড়েছিলাম তখন আমরা এই নিয়মটি শিখেছিলাম যে সাথে উইথ এই প্রিপোজিশন অর্থ হচ্ছে সাথে, আর প্যাসেজে বা সেন্টেন্সে যখন সাথে অর্থ দিবে তখন আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব। এই ক্ষেত্রে দেখো সে সবার সাথে ভালো ব্যবহার করে, এখানে সবার সাথে অর্থ দিতে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করেছি। তো এখানে আমরা এটাই শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, এটা হচ্ছে সাদামাটা একটি রুলের ভিতর। হি অ্যাটেন্ডস টু হিজ ডিউটি হিজ স্টাডিজ। সে তার পড়াশোনার প্রতি খুব মনোযোগী। সে তার পড়াশোনার প্রতি খুব মনোযোগী। দেখো অ্যাটেন্ড টু এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে মনোযোগী। তাহলে আমরা এই ঢাকা বোর্ড মানে ঢাকা একটি বোর্ড যেখানে এরকম একটি 2023 সালে এত সহজ কোশ্চেন হয়েছিল। তাহলে এখানে দেখো 2023 সালের প্রশ্ন যে আমরা সলভ করলাম, এখানে এ নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বি নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডি নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ই নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এফ নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এস নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং শুধুমাত্র আই বাদ দিয়ে যে নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে যে 10টি গ্যাপ, এই 10টি গ্যাপের ভিতর একটি মাত্র এই আই নাম্বারটা বাদ দিয়ে আর 9টাই এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এই কারণে আমি বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই আমি যে 150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি অবশ্যই সেগুলো পড়বে এবং অর্থ সহকারে পড়বে। এবার আমরা দেখব ঢাকা বোর্ড 2019 এর এই কোশ্চেনটি। ঢাকা বোর্ড 2019 এটা আমরা সলভ করব। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। মিস্টার রেজা স্থানীয় একটি স্কুলে কেরানি হিসাবে কাজ করেন। দেখো প্রিপোজিশন অ্যাজ, এই অ্যাজ অর্থ হচ্ছে হিসেবে। যখন প্যাসেজে হিসেবে অর্থ দেবে তখন আমরা প্রিপোজিশন অ্যাজ ব্যবহার করব। আর আমি যদি এই সেন্টেন্সটার যদি বাংলা অর্থ না জানতাম তাহলে কিন্তু এখানে কোনোভাবে প্রিপোজিশন অ্যাজ ব্যবহার করতে পারতাম না। তো এই কারণে তোমাকে প্রিপোজিশন মানে সাদামাটা যে রুলগুলো এগুলোর জন্য অবশ্যই তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। আর যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলোর ক্ষেত্রে তুমি এমনিতেই বসাতে পারবে। যেমন নন, এটার সাথে আমরা জানি কি বসে, টু। আমরা কিন্তু একটু আগে দেখেছি নন টু হয়, নন টু মানে পরিচিত। হি ইজ পুর বাট অনেস্ট, মানে সে গরিব হলেও সৎ। হিজ অনেস্টি ইজ নন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি, মানে তার সততা তার এলাকার প্রত্যেকের কাছেই জানা, প্রত্যেকের কাছেই পরিচিত বা জানা। নন হচ্ছে নন টু এটা হচ্ছে পরিচিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নন এই
ওয়ার্ডটির সাথে তুমি প্রিপোজিশন টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন এখানে ব্যবহার করতে পারবে না। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার। সে প্রায়শই ক্ষুধার্তে ভোগে। তাহলে দেখো, এটাও সাফার্স ফ্রম, এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে হচ্ছে কোনো কষ্ট ভোগ করা। সাফার্স ফ্রম মানে সাফার এই শব্দটির সাথে সারা জীবনই প্রিপোজিশন ফ্রম বসবে, মানে কষ্ট ভোগ করা। হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড ম্যানি আদার থিংস। তিনি আরাম এবং অন্যান্য অনেক কিছু থেকে বঞ্চিত। তাহলে ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেভারথিলেস হি ডাজ নট লং ফর ওয়েলথ। তা সত্ত্বেও তিনি ধন সম্পদের প্রত্যাশা করেন না। তাহলে এই যে আমরা প্রিপোজিশন ফর যখন পড়লাম, তখন আমরা বলেছিলাম যে প্যাসেজের জন্য অর্থ দিতে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব। এই ক্ষেত্রে কিন্তু এখানে প্রিপোজিশন মানে হি ডাজ নট লং ফর ওয়েলথ, মানে তিনি ওই প্রত্যাশা করেন না কিসের জন্য, ধন সম্পদের জন্য। তাহলে এর জন্য অর্থ দিতে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করলাম। আর এটাও হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লং ফর মানে প্রত্যাশা করা। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম। তিনি নাম এবং খ্যাতির পেছনে ছোটেন না। এটা হ্যাঙ্কার আফটার মানে ছোটা, কোনো কিছুর পেছনে ছোটা, হ্যাঙ্কার আফটার, এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস। তিনি সৎ উপায়ে তার জীবনযাপন করেন। তাহলে যখন আমরা প্রিপোজিশন বাই এখানে বসবে, কোনো কিছুর মানে সৎ উপায়ে, কোনো কিছুর উপায়ে, দ্বারা দিয়ে, কর্তৃক অর্থ দিতে প্রিপোজিশন বাই বসে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ। নিজের যা আছে তাতেই সন্তুষ্ট তিনি, মানে তার যা আছে তা নিয়ে তিনি সন্তুষ্ট। দেখো, স্যাটিসফাইড উইথ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্যাটিসফাইড উইথ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি এখানে চাইলেই অন্য কোনো প্রিপোজিশনে ব্যবহার করতে পারবো না। বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্ট অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর হিজ ডেপ্ট। তবে কখনো কখনো সে ঋণগ্রস্ত হয় এবং দারিদ্রতাই এই ঋণের জন্য দায়ী। এখানেও রেসপন্সিবল ফর এটাও হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রেসপন্সিবল ফর হচ্ছে মানে দায়ী। হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স। তবে তিনি অন্যের উপর নির্ভর করতে পছন্দ করেন না। ডিপেন্ড অন এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ড অন মানে নির্ভর করা। তাহলে আমরা এই ঢাকা বোর্ড, এখানেও দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়টা, নন টু মানে পরিচিত একটি, ডিপ্রাইভড অফ বঞ্চিত দুইটি, এবং সাফার ফ্রম এখানে তিনটি, তারপরে লং ফর চারটি, হ্যাঙ্কার আফটার পাঁচটি, স্যাটিসফাইড উইথ ছয়টি, ডিপেন্ড অন সাতটি এবং রেসপন্সিবল ফর আটটি। এখানে শুধুমাত্র এই প্রিপোজিশন অ্যাজ এবং আরেকটি হচ্ছে প্রিপোজিশন বাই, এই দুটি বাদে আর আটটি এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এই কারণে যারা এসএসসি 2024 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট। আর আশা করি আমি যে 150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি সেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে। আর তোমরা অবশ্যই প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা অবশ্যই পড়াশোনা করো। তার কারণ সফলতা আসলে এমনিতেই পাওয়া যায় না। তোমার অবশ্যই মেধা, পরিশ্রম এবং তোমার ইচ্ছাশক্তির মাধ্যমে তোমার সফলতা আসবে। ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আমরা শেষ করব। তো এসএসসি তোমাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এই কোর্সটা চালু করেছি। আর তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো এবং আমার জন্য অবশ্যই দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।